বাংলাদেশ থেকে নির্বাসনের পর তার কলকাতা ছিল দ্বিতীয় মাতৃভূমির মতো। দেখা হলে ভালো হতো, কিন্তু যাই হোক, দেখা হয়নি। তখন আমি তাকে মূলত কবি হিসেবে চিনি। কোনো শব্দকেই সে বাদ দেয় না, কোনো শব্দকে সে অচ্ছুত বলে মনে করে না। লেখা জিনিসটা খুব সহজ ব্যাপার নয়, হাতে কলম থাকলেই লেখা যাবে না। কিন্তু এইটা এখন নেই যে আমি তোমার দায়িত্ব নিলাম, আমি তোমার দায়িত্ব সারা জীবন পালন করব। আমি একটু আতঙ্কিত যে মেয়েরা সর্বত্র নিরাপদ নন। আমি এই মুহূর্তে যার সামনে বসে রয়েছি তার সামনে বসে বোধহয় বেশি কথা বলা যায় না। ছোট থেকে তার আমরা অজস্র লেখা পড়েছি, শুধু ছোট থেকে কেন, বড় হয়েও বহু সময় নানা পথ চলতি সময়ে তার লেখা বোধহয় আমাদের সঙ্গী ছিল। আমি এই মুহূর্তে বসে রয়েছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে। দাদা, আপনাকে দা ওয়ালে স্বাগত। ঠিক যেমনটা বললাম যে আপনার লেখা বহু সময় বহুভাবে আমাদের এগিয়ে দিতে সাহায্য করেছে। তসলিমা নাসরিন, তিনি 19 বছর পর ফিরেছেন কলকাতায়। আপনার সঙ্গে তার দেখা করার কথা রয়েছে, তিনি দেখা করতে আসবেন। এই যে তার ফেরা, বহু বছর পর তিনি ফিরলেন, এই ফেরা নিয়ে কি বলবেন? আর সেটা তো আমি স্বাগত ইতিমধ্যেই জানিয়েছি। তসলিমা নাসরিন বরাবরই কলকাতা থাকতে চেয়েছিল। বাংলাদেশ থেকে নির্বাসনের পর তার কলকাতা ছিল দ্বিতীয় মাতৃভূমির মতো। আর এখানকার যে সাংস্কৃতিক পরিমণ্ডল সেটা তার খুবই প্রিয়। অনেক আড্ডা এক সময় হয়েছে, যখন তার এত নাম হয়নি, তখন অনেক বয়স কম ছিল। আমাদের কাছে আসতো দেশ পত্রিকার দপ্তরে, আমার সঙ্গে, শহীদের সঙ্গে, দিব্যেন্দুর সঙ্গে, শক্তির সঙ্গে অনেক আড্ডা হয়েছে এক সময়। খুব ভালো, হাসি খুশি, খুব মানে যাকে বলা যায় একটা গুড কোম্পানি। তো সেই সব কথা মনে পড়ে। তারপরে তো অনেক ঘটনা ঘটে গেল, জলঘোলা হয়ে গেল, তার নির্বাসন হলো বাংলাদেশ থেকে। তারপরে এখন দিল্লির প্রবাস, সেখান থেকে এতদিন কেন লাগলো জানি না, অনেকদিন পরে সে কলকাতা এসছে। এটা খুবই আনন্দের ব্যাপার, তার পক্ষেও আমাদের পক্ষেও। দেখা হলে ভালো হতো, কিন্তু যাই হোক, দেখা হয়নি, সেরকম কিছু না। সে দিল্লিতে আমার সঙ্গে দেখা হয়েছিল তার, তখন কথাবার্তা হয়েছিল। তো তাকে স্বাগত জানাই, পশ্চিমবঙ্গের লোক তাকে স্বাগত জানাচ্ছে, তাদের সঙ্গে আমিও স্বাগত জানিয়েছি। এই তসলিমা নাসরিন কোথাও গিয়ে বোধহয় বিতর্কিত নাম, এবং তার লেখায় আমরা দেখেছি বহুবার নারীদের সত্তা, নারীবাদী, নারী নিয়ে কথা হয়েছে। তো তার লেখা আপনি কিভাবে দেখেন, আপনার কি মনে হয়? তখন আমি তাকে মূলত কবি হিসেবে চিনি। আন্দোলনকারী সত্তাটা আলাদা, সেটা নারী একটা ঠিক যে মেয়েদের নিরাপত্তা নিয়ে রাস্তাঘাটে মেয়েদের কীরকম অসুবিধা হয়, পুরুষ সঙ্গে কি হতে পারে না হতে পারে, বা এই নানা রকমের এ নিয়ে সে একটা লেখা লিখেছিল, চটি একটা বই। বইটার নাম এখন আমার মনে নেই। সেই বইটার মধ্যে সে খুব সহজ সরলভাবে, বিশেষ করে ঢাকার পথে চলাচল করতে তার একা কিরকম অসুবিধা হয়েছে, বা মেয়ে হিসেবে তাকে কি কি ফেস করতে হয়েছে, তারা একটা বিবরণ দিয়েছিল। সেটা খুব ভালো লেখা। মেয়েদের যে অসুবিধাগুলো হয় সেটা সে পরিষ্কার করে তাতে লিখেছিল। আর খুব অকপট, বরাবরই অকপটভাবে সব লিখে, কিছু কোনো শব্দকেই সে বাদ দেয় না, কোনো শব্দকে সে অচ্ছুত বলে মনে করে না। এতে হয়তো অনেকের অসুবিধা হয়, কিন্তু আমার মনে হয় যে অকপট হওয়ারও একটা অন্য দিক আছে, একটা সরলতা আছে তার মধ্যে। আবার অনেকে মনে করে সেটা শালীন নয় বা কিছু নয়। তো এইসব নানান বিতর্ক মিলিয়ে তসলিমা, আমার সব মিলিয়ে তসলিমাকে ভালোই লাগে। আর তার যে ধর্ম বিষয়ক যে সমস্ত মতামত আছে সেগুলো তার নিজস্ব, সেগুলো সম্পর্কে আমি কিছু বলতে চাই না। কিন্তু এমনিতে তাকে ব্যক্তি হিসেবে আমার একটা সময় খুবই আমাদের খুব কাছাকাছি ছিল সে, এটুকুই বলতে পারি। আপনার লেখাতেও আমরা দেখেছি নারী চরিত্র ভীষণভাবে শক্তিশালী। বর্তমান সময়ে দাঁড়িয়ে নারীদের অবস্থান নিয়ে আপনার কি মনে হয়, কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে নারীরা? এখন দেখো, কথা হচ্ছে যে নারী মুক্তি আমরা করি বটে, নারী মুক্তি ব্যাপারটা কি সেটা আমি পরিষ্কার করে আজও বুঝতে পারি না। মুক্তি তো দরকার, বুঝতে পারি যে তাদের হেসেলে
তারা আবদ্ধ থাকতে চান না, বা তারা বাইরের সঙ্গে পুরুষের সঙ্গে কাজ মিলিয়ে কাজ করতে চান। কিন্তু ওই আমাদের সমাজটা এখনো সেরকম সভ্যভব্য হয়ে ওঠেনি। আমরা এখনো সেভাবে সিভিলাইজড নই। সেজন্য মেয়েদের নানা রকম আপদ বিপদও আছে সমাজে। সেগুলো চিন্তা করে ভয় পাই আর কি। যে আমরা শুনেছি যে প্রাচীনকালে একটা কথা ছিল, যে দেশে একটি সুন্দরী যুবতী সালঙ্কারা নারী দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দিবসে ও রজনীতে যে কোনো সময় একাকী ভ্রমণ করতে পারবে এবং তার কোনো রকম বিপদ হবে না, সেই দেশকে আমরা বলবো সুশাসিত দেশ। তো সেইটা আর কি, আমরা সেই দেশটা এখনো তৈরি করতে পারিনি। সুতরাং মেয়েরা স্বাধীনতা চায়, সেটা ঠিকই, কিন্তু কথা হচ্ছে তাদের সুরক্ষারও প্রয়োজন আছে। এটা আমি মনে করি। দেখছো চারদিকে কিরকম ব্যাপক রকমের বলাৎকার এসব চলছে। এগুলোতে আমি একটু আতঙ্কিত যে মেয়েরা সর্বত্র নিরাপদ নন, এটি একটা মুশকিল। তো সেই নিয়েই ভাবি মুক্তি তো দরকার, কিন্তু মুক্তির পেছনে নিরাপত্তার একটা নিশ্চয়তা থাকা চাই, তা না হলে বিপদ আসতে কতক্ষণ। আপনার প্রচুর লেখা আমরা সবাই পড়েছি। তো এই যে লেখাগুলো আপনি লিখেছেন, কোনো লেখা নিয়ে কি আপনার মনে কোনো অনুশোচনা রয়েছে, বা হয় কোনো লেখা নিয়ে এত লেখার মাঝে? অনুশোচনা ঠিক হয় না, তবে মনে হয় যে কোনো একটা লেখা হয়তো আর একটু লিখলে ভালো হতো, আর একটু সময় দিতে পারলে ভালো হতো, বা এইরকম নানা রকম মনে হয় আর কি। তো সে এখন আর এত বয়স হয়ে গেছে, এখন তো আর কিছু করতে পারবো না। আর সুতরাং এখন ওই লেখা নিয়ে আক্ষেপ খুব একটা নেই। যা লিখেছি যা হওয়ার হয়ে গেছে, এবং তার ফলাফল যা হবার হবে। আপনার ব্যক্তিগতভাবে কোন লেখককে খুব ভালো লাগে, এবং এমন কোনো লেখক আছে কি যে আপনাকে, যার লেখা আপনাকে প্রভাবিত করে? অনেকে, প্রথম কথা বঙ্কিম, রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ, সতীনাথ ভাদুরী, জীবনানন্দ দাশ, এলিয়ট, ডস্টয়েভস্কি, টলস্টয়, গোগোল, চেখভ, তারপরে আমাদের কাফকা, কামু, এরকম ধরো অনেক লেখক আছেন যারা আমার গুরুস্থানীয়। সাফল্য কোথাও গিয়ে কি লেখকের স্বাধীনতাকে বাড়িয়ে দেয় নাকি কমিয়ে দেয়, আপনি কি মনে করেন? সাফল্য তো শেষ নেই। সাফল্য কতটুকু তা দেখতে হবে। একটা মানুষ কতদূর সফল হলো, কতখানি সফল হলো, তা নানা রকম মাপকাঠি আছে। সুতরাং সফল বলে একটা লোককে দাগিয়ে দেওয়া সহজ নয়। আর সফলতারও তো নানা রকম মিটার আছে, প্যারামিটার আছে। সুতরাং কতখানি সফল, যেরকম ধরো বাংলার লোক আমার খানিকটা চেনে, কিন্তু হিন্দি বলে লোকে চেনে না, বা বিশ্ববাসী চেনে না। সুতরাং আমার সফলতা সামান্যই ওই বাংলার মধ্যে, বাংলা ভাষীদের মধ্যেই সীমাবদ্ধ, এবং তাদের মধ্যেও একটা পার্সেন্টেজ, সবাই তো নয়। তো এইরকম নানা রকম আছে আর কি। ওর অনেকে বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রনাথ বা যেরকম ডস্টয়েভস্কি, এটা বিশ্বব্যাপী খ্যাতি। তো এর কোনো সীমা সংখ্যা নেই আর কি। শেক্সপিয়ারের মতো তো আর বেশি মানুষ হয় না। সুতরাং স্বাধীনতা, তোমার লেখকের স্বাধীনতা তো আছেই। লেখক নিজেই স্বাধীন, নিজেকে মনে করলেই হলো। আর কোনো স্বাধীনতা দরকার নেই, তার নিজেকে মনে করতে হবে আমি স্বাধীন, আমার যেমন খুশি আমি লিখবো, এটাই স্বাধীনতা। নতুন প্রচুর লেখক রয়েছেন যারা লিখছেন, আপনি সিনিয়র হিসেবে, গুরুজন হিসেবে তাদের জন্য কি বলবেন বা কি বার্তা দেবেন? প্রচুর পড়তে হয়, প্রচুর বই পড়তে হয়, দেশি এবং বিদেশি ভালো ভালো যে সমস্ত লেখা হয়েছে, বিশ্বে যেগুলো স্বীকৃত সাহিত্য, প্রণম্য সাহিত্য যেগুলো আছে, সেগুলো পড়তে হবে। এবং নিজেকে সেইভাবে তৈরি করতে হবে। কত লেখা হয়ে গেছে পৃথিবীতে, কত ভালো ভালো লেখা, কত আশ্চর্যজনক লেখা, সেগুলো পড়ে নিজেকে আস্তে আস্তে তৈরি করতে হয়, সেভাবে ভাবিত হতে হয়। তবে তারপরে লেখার অনুশীলন আছে, বারবার লেখা ফেলে দেওয়া, বারবার লেখা তাকে বর্জন করা, এই সমস্ত নানা রকম ভাষা নিয়ে ভাবা, শব্দ নিয়ে ভাবা। লেখা জিনিসটা খুব সহজ ব্যাপার নয়। হাতে কলম থাকলেই লেখা যাবে না, কিন্তু লেখা যাবে, কিন্তু সেই লেখা সকলের পছন্দ হবে কিনা জানি না, কিংবা সেই লেখা টিকবে কিনা তা জানি না।
আজকাল তো খুব সহজেই লোকে পপুলার হতে চায়, পপুলার হওয়ার নেশা একটা আছে মানুষের। আর সেই পপুলার হতে গেলে অনেক সময় দেখা যায় যে সেই লেখা কিছুদিন রইল মানুষের পাঠকের মনে, তারপরে হারিয়ে গেল। তো পপুলার লেখার চেয়ে যেটা স্থায়ী লেখা, সেই লেখার দিকে ঝোঁক থাকা ভালো। আপনার একটি কথা আমি শুনেছিলাম, একটি ভিডিও, ছোট একটি ভিডিও ক্লিপ, যেখানে আপনি বলছেন যে আজকালকার প্রজন্মের ক্ষেত্রে যেটা হয় যে তারা ভালোবাসে না, তারা মোহতে পড়ে বা তারা কোনো একটি বিষয়ের উপর আকৃষ্ট হয়ে তারা এগিয়ে যেতে চায়, কিন্তু তারা গোটা মানুষটারকে ভালোবাসে না বা গোটা মানুষটার সঙ্গে তারা জড়ায় না। এই বিষয়টা নিয়ে যদি একটু, আমার এটাই শেষ প্রশ্ন। দেখো, এটা তো খুব স্বাভাবিক কথা। যখন মানুষ যখন অল্প বয়স থাকে, প্রেমে পড়ে, তখন প্রেমিকার সবকিছু ভালো লাগে, প্রেমিকের সবকিছু ভালো লাগে। তারপর যখন তারা কাছাকাছি হয়, খানিকটা মোহভঙ্গ হয়ে যায়, খানিকটা তাদের মধ্যে যে রহস্যটা ছিল, যে মিস্ট্রিটা ছিল, সেটা ভেঙে যায়, লুকোচুরিটা শেষ হয়ে যায়, দেহ সম্পর্ক হয়। তারপরে আস্তে 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 ওই ইকোনমিক্স একটা নিয়ম আছে না, যে থিওরি অফ ডিমিনিশিং ইউটিলিটি, যে একটা কমলা লেবু খেতে ভালো লাগলো, তারপরে দুবার খেলাম কমলা লেবু, দুটো খেলাম, তিনটে খেলাম, চারটে খেলাম, তারপরে আর ভাল লাগছে না খেতে, কেননা বেশি খেতে খেতে যা হয়। সুতরাং একজনের নৈকট্য, একজনকে তুমি কাছে পাচ্ছ রোজ, এসব কাছে রোজ পাওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে তার সম্পর্কে একটা তোমার আকর্ষণীয় রহস্য, যে একটা ভয়ঙ্কর একটা উন্মাদনা ছিল, সেটা আস্তে আস্তে কমতে থাকে। তারপরে ওই প্রাথমিক যে আবেগটা থাকে সেটা চলে যায়। এখন ভাত তো ফুটছে, যখন ফুটছে, টকবক করে ফুটছে, সে ফুটতে ফুটতে তাকে তো চিরকাল ফুটতে দেওয়া যাবে না। তো একটা সময় ভাত সেদ্ধরে নামিয়ে নিতে হবে, ফ্যান গালতে হবে, ভাত ঠান্ডা হবে। এই যে ভাতটা ঠান্ডা হয়ে যায়, তখন বুঝতে পারছি ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দুজনের সম্পর্কের মধ্যে ওই শীতলতা আস্তে আস্তে ঢুকছে। এবং এই শীতলতা যখন আসে, তখন আর সেই মোহটা থাকে না, তখন এই ভালোবাসার তখন একটা কাঁকড়ে বিছানো পথ হয়ে যায়। সেই সময় ভালোবাসা আফটার ম্যারেজ, দুজনে একসঙ্গে থাকার পর যেটা হয়, তখনই একটা দ্বন্দ্ব শুরু হয়, কিভাবে ভালোবাসা যায়। তারপরে আবার অনেকদিন থাকতে থাকতে, একসঙ্গে থাকতে থাকতে আরেক রকমের ভালোবাসা তৈরি হয়, পরস্পর নির্ভরতা, পরস্পরের প্রতি বিশ্বাস এবং পরস্পরের প্রতি একটা মায়া নতুন করে হয়তো তৈরি হয় বুড়ো বয়সে গিয়ে। তো সেই পর্যন্ত অপেক্ষা যদি করা যায়, আজকাল তো তার আগেই বিয়ে ভেঙে যায়। চট করে ওর সঙ্গে বিয়ে হলো, 6 মাস, 8 মাস, 10 মাস পর, কি 1 বছর 2 বছর পর ভেঙে গেল। তো এইটা হয় আর কি, ধৈর্যহীনতা। আগেকার দিনে এটা কম ছিল, এখন বেড়ে গেছে এটা। সুতরাং এখন এই প্রেম ভালোবাসার গভীরতাটাও কমে গেছে, দায়িত্ব নেওয়ার ব্যাপারটা তো নেই এখন। আর তুমি তোমারটা বোঝো, আমি আমারটা বুঝি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এইটা এখন নেই যে আমি তোমার দায়িত্ব নিলাম, আমি তোমার দায়িত্ব সারা জীবন পালন করব, এই প্রতিজ্ঞাটা এখন আর নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে শীর্ষেন্দু বাবু, আমাদের সঙ্গে ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।